আপনি এটাকে জাস্ট একটা ফোন মনে করছেন, বাট অনেকেই মনে করছে এটা ডিএসএলআর ক্যামেরা। কিন্তু কেন? ছবিগুলো দেখেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। কি অসাধারণ না? আসলে এই ছবিগুলা ভিভোর এই স্মার্টফোন দিয়ে তোলা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো ভিভোর সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন ভিভো V60 5G নিয়ে। এই ফোনটা 12256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 64,999 টাকা। ফোনটাকে প্রি অর্ডার করলে এইরকম একটা বড় বক্স পাবেন। বক্সের উপর লেখা রয়েছে ভিভো V60 5G, তার নিচে রয়েছে কো ইঞ্জিনিয়ার্ড উইথ জাইস, তার মানে এভারেজ সেন্সরগুলো জাইসের সাথে কোলাবরেট করে এসেছে। বুঝতেই পারছেন। চলুন এবার বক্সটাকে ওপেন করে দেখি কি রয়েছে। বড় এই বক্সের মধ্যে কিন্তু ভিভোর মেইন বক্সটা রয়েছে, তারপরে এখানে একটা রিরো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ রয়েছে, তারপর এখানে ভিভোর এই স্মার্টফোন দিয়ে তোলা কিছু ছবি রয়েছে। ফোনটি প্রি বুক শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, যেটা চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত, আর ফার্স্ট সেল শুরু হবে 7 সেপ্টেম্বর থেকে, যেটা চলবে আপনার 13 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আসলে প্রি বুক করলে এটা পাবেন। আর এটার সাথে যে স্মার্ট ওয়াচটা পাচ্ছেন এটার প্রাইস অলমোস্ট 5,000 টাকা। সো মিস না করতে চাইলে প্রি বুক করে ফেলুন। বাই দ্য ওয়ে, আমরা এই বক্সটাকে ওপেন করি, দেখি আসলে বক্সে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি একটি 90 ওয়াটের ফ্লাশ চার্জার রয়েছে, তারপরে দেখতে পাচ্ছি একটি USB Type-C কেবল রয়েছে, তারপর দেখতে পাচ্ছি একটি ব্যাক কভার রয়েছে, এছাড়াও সিম ইজেক্টর বা ইউজার ম্যানুয়াল অ্যাজ ইউজুয়াল যা থাকে সবগুলাই রয়েছে বক্স কন্টেন্টে। চলুন তাহলে এবার মূল রিভিউর দিকে যাওয়া যাক। রিয়ার পার্টের ডিজাইনটুকু একদমই সিম্পল রাখার চেষ্টা করেছে ভিভো। পিছনের দিকে ক্যামেরা হাউজিংয়ে জাস্ট 2টি ক্যামেরা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, তবে হাউজিংটা কিন্তু বেশ উঁচু। আপনি যদি ব্যাক কভার ছাড়া ব্যবহার করেন তাহলে ক্যামেরাতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেন একটা ক্যামেরা কিন্তু বাইরের দিকে দেওয়া রয়েছে। ফোনটি মোট 3টি কালারে পাবেন। আমার হাতের ফোনটি হচ্ছে গোল্ড কালারে। গোল্ড কালার এবং পার্পল কালার দুইটারই ওয়াইট হচ্ছে 200 গ্রাম, আর একটা গ্রে কালার রয়েছে যেটার ওয়াইট হচ্ছে 192 গ্রাম। মানে কালারের সাথে ওয়াইটের কিছুটা তারতম্য হচ্ছে, এই আর কি। ফোনটি কম্পারেটিভলি কিছুটা মোটা এবং ভারী, সো এক হাতে অপারেট করা যে কারোর জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে এটা। এই ভারী হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে যে এতে 6500 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটা দুই পাশে কার্ভ করা, যার ফলে কিছুটা গ্রিপ হলেও আপনি কিন্তু পাবেন। তবে ফোনটা কিন্তু কিছুটা স্লিপারি, যার ফলে আপনি ব্যাক কভার ছাড়া ব্যবহার করলে হাত থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ফোনটির সাইড ফ্রেম প্লাস্টিক বিল্ডের তৈরি হলেও রিয়ার পার্টটা কিন্তু গ্লাস বিল্ডের তৈরি, যার ফলে কিন্তু প্রিমিয়ামনেসটুকু আপনি পাবেন। সাধারণত কার্ভ ডিসপ্লে ফোনগুলো দুই দিকে কার্ভ করা থাকে, বাট এইটা হচ্ছে কোয়াড কার্ভ, অর্থাৎ চতুর্দিকে কার্ভ করা, যার ফলে কিন্তু ফোনটার সিন এবং সাইড বেজাল খুবই নেরু, দেখতে কিন্তু বেশ জোস লাগে। বলতে পারেন একটা ফ্ল্যাগশিপ ফিল পাওয়া যায়। তবে 5 হোলের যে সাইজটুকু এইটা কিন্তু আমার কাছে কিছুটা বড় মনে হয়েছে, এইটা আর একটু ছোট দিলে দেখতে অনেক বেশি ভালো লাগতো। কার্ভ ডিসপ্লে ফোনগুলোতে একটা প্রবলেম আছে বস, সেটা হচ্ছে মিসটাচ জনিত প্রবলেম। বাট এই ফোনটা প্রায় 10-12 দিন ধরে ব্যবহার করছি, মিসটাচ জনিত কোনো প্রবলেম কিন্তু আমি ফেস করিনি একদমই। ফোনটি স্পোর্টস এন্ড বাটনের কাছে সব ঠিকঠাকই রয়েছে, তবে সিম কার্ড স্লটে আপনি অনলি 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে কোনো প্রকার SD কার্ড ব্যবহারের সুযোগ নেই, বা আপনি চাইলেও ডাটা আদান প্রদানের জন্য এখানে কিন্তু মেমোরি ইউজ করতে পারছেন না, অর্থাৎ এইটা কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট নয়। অনলি 2টি সিম ব্যবহার করতে পারবেন। আর ফোনটিতে যে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, এটা সাউন্ড যথেষ্ট লাউড, তবে বেসের পরিমাণটা আমার কাছে যথেষ্ট কম মনে হয়েছে। আর ভলিউম 80%-এর বেশি গেলেই কিন্তু ডিস্টরশনে দেখা পাওয়া যাচ্ছিল। এই ফোনে IP68 এবং 69-এর ওয়াটার রেটিং রয়েছে, সো নর্মাল পানির জাপটা বা হেভি পানির জাপটা তো সামলাতে পারবেই। আপনি চাইলে এইটাকে নিয়ে সুইমিংয়েও নামতে পারেন। আর এইটাতে কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা রয়েছে, সো পানির নিচে নিয়ে গিয়েও কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনি ভিডিও ধারণ করতে পারবেন, সো ফোনে কিছুই হবে না। সো বুঝতে পারছেন, ওয়াটার কিং। ডিসপ্লে হিসেবে ভিভো এই ফোনে 6.77 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের একটি প্যানেল দিয়েছে, যার রেজুলেশন হচ্ছে 1080x2392 পিক্সেল। এই ডিসপ্লেতে আমরা মাস্ট বি 2K রেজুলেশন প্রত্যাশা করেছিলাম। বাই দ্য ওয়ে, ডিসপ্লে কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি, আর ব্ল্যাক লেভেলটা ডিপ হওয়াতে কিন্তু কন্টেন্ট ওয়াচিং বা গেমিংয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমরা পেয়েছি। ডিসপ্লে প্রোটেকশনের জন্য এতে ব্যবহার করা হয়েছে শর্ট কোর গ্লাস, যেটা আমরা এই ফোনের প্রিভিয়াস ভার্সনে ইউজ হতে দেখেছি। ডিসপ্লেতে ভিউ অ্যাঙ্গেল বা টাচ রেসপন্স জনিত কোনো প্রবলেম নেই, আর এটি 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। সো আমরা লাইভ কাউন্ট থেকে দেখলাম যে প্রায় সব জায়গায় কনস্ট্যান্ট 120 Hz রিফ্রেশ রেট পেয়েছি। অনেক ফোনে আমরা লাইভ কাউন্টে দেখলাম যে নর্মাল ইন্টারফেসে 120 Hz রিফ্রেশ রেট থাকলেও কোথাও 60 Hz নেমে যাচ্ছে, আবার কোনো সেটিংস অপশনে গেলে 90 Hz নেমে যাচ্ছে, আবার 60 Hz নেমে আসতেছে। সো এই প্রবলেমটা কিন্তু অনেক ফোনে আছে, ভেরিয়েশনটা আছে, বাট এইখানে আমরা দেখলাম যে 120 Hz আমরা মোটামুটি সব জায়গায় পাচ্ছিলাম। আমরা O2 সিলেক্ট করে দেওয়ার পরেও 5000 নিট পিক ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেতে। আমরা ইনডোরের পাশাপাশি আউটডোর বা সূর্যের প্রখর আলোতেও ছবি তোলা সহ বেশ কিছু কাজে ইউজ করেছি, বাট সানরাইজ ভিজিবিলিটি নিয়ে একদমই ইস্যু ফেস করিনি। এর ডিসপ্লেতে আপনি HDR এর সাপোর্ট পাবেন, সো কন্টেন্ট ওয়াচিংয়ে এটা আপনাকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিবে। আর এইটাতে আমরা ইউটিউবে সর্বোচ্চ 4K 60 FPS ভিডিও দেখতে পেয়েছি।
চিপসেট হিসাবে এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4, যেটি 4nm আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টা-কোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 722। পারফরমেন্স সেকশনে কিন্তু ভিভো V50-র তুলনায় কিন্তু যথেষ্ট আপগ্রেড করেছে। V50-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর ইউজ করা হয়েছিল, বাট এখন যেটা ব্যবহার করছে এটা একদমই লেটেস্ট একটা চিপসেট। ফোনটিতে আমরা কিন্তু বেশ কিছু হেভি গেম প্লে করেছি, যার মধ্যে প্রথমে প্লে করেছিলাম পাবজি, যেটা সর্বোচ্চ HDR গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল। তবে বেটার পারফরমেন্সের জন্য আমরা স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে পাবজি প্লে করেছি। গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল, আর গেমে কিন্তু খুব একটা হিটিং ইস্যু আমরা নোটিস করিনি। দেন আমরা কল অফ ডিউটি গেমটা প্লে করেছিলাম, এটার পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল, গ্রাফিক্স কোয়ালিটিও আমরা ভালোই পেয়েছি। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4X, আর রম হিসেবে থাকছে UFS 2.2। এই জায়গাটাতে কিন্তু আমার বেশ আপত্তি আছে, কারণ এই প্রাইস রেঞ্জের একটা স্মার্টফোনে আমরা কিন্তু মিনিমাম UFS 3.1 বা 2 কিন্তু আশা করেছিলাম। একটা ফোনের পারফরমেন্স যে শুধুমাত্র চিপসেটের উপরে ডিপেন্ড করে বিষয়টা কিন্তু সেটা না, এখানে যে স্টোরেজের টাইপটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু অনেকাংশে ডিপেন্ডেবল। সো এই জায়গাটায় মাস্ট বি ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। তারপরে কিন্তু ফোনটির র্যাম ম্যানেজমেন্ট আমরা মোটামুটি ভালো পেয়েছি। বস, এটা কিন্তু 5G ফোন, যদিও 5G নেটওয়ার্ক না থাকায় এই 5G আমাদের আসলে খুব বেশি কাজে লাগছে না, বাট এই 5Gর কারণে কিন্তু ফোনের দাম কিছুটা বেড়েছে। তবে এর মধ্যে যদি 5G চলে আসে তবে এটা আপনাকে কিছুটা হলেও ভ্যালু দিতে পারবে। অ্যান্ড্রয়েড 15 বেস ফান্টাস OS 15-এ রান করছে ফোনটি। ফান্টাস OS নিয়ে আর নতুন করে বলার মতো তেমন কিছুই নেই। ধীরে ধীরে এটা কিন্তু বেশ রিলায়েবল একটা UI পরিণত হচ্ছে, বেশ ফ্লুয়েন্ট একটা UI। এতে আপনার প্রয়োজনীয় ফিচার্সের পাশাপাশি বেশ কিছু কাঙ্ক্ষিত ফিচার্স যেমন কল রেকর্ডিং এর মতো ইম্পর্টেন্ট ফিচার্স আপনারা পেয়ে যাবেন। আমার প্রায় 10 দিনের ব্যবহারে এতে UI কোনো প্রকার লেগ বা স্টার্টারজনিত ইস্যু কিন্তু আমি ফেস করিনি। গুড নিউজ এই যে ভিভোর এই ফোনটাতে আপনি 4 বছরের মেজর আপডেট পাবেন এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এবারে আসা যাক ক্যামেরা সেকশনে। রিয়ারের 3টি ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যাতে রয়েছে সোনি IMX 766 সেন্সর, আর সেকেন্ডারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, আর এটাতেও কিন্তু সোনি IMX 882 সেন্সর ব্যবহার করা হয়েছে। আর লাস্ট রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এর সেলফিতেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যাইছে লেন্স এবং সোনির সেন্সর। আসলে সব মিলে ভিভো খেলাটা কোথায় খেলতে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন। আসলে এই ফোনে ক্যামেরায় টার্গেট করেছে ভিভো। শুরুতে পোর্ট্রেট মোড নিয়ে আলোচনা করি। যখন আমরা পোর্ট্রেট মোডে যাচ্ছি তখন আমরা 23mm, 35mm, 50mm, 85mm এবং 100mm লেন্সের দেখা পাচ্ছি। এখন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা 23mm তোলা, এখন একটা 35mm, এখন একটা 50mm, এখন একটা 85mm এবং এখন একটা 100mm লেন্সে তোলা হয়েছে। আপনি একটা জিনিস নোটিস করবেন, যখন আপনি 50mm বা 85mm বা 100mm যাচ্ছেন তখন যে ছবির আউটপুট আসছে সেটা DSLR এর মতোই আপনার কাছে মনে হবে প্রাথমিকভাবে। সো এটা কিন্তু সাবজেক্ট সেপারেশন যথেষ্ট ভালো ছিল এবং ছবির কোয়ালিটি, শার্পনেস সব মিলিয়ে কিন্তু খুব দারুণ ছবি তুলছিল 50, 85 বা 100mm-এ। এই ফোনের ক্যামেরায় আপনি সর্বোচ্চ 100x পর্যন্ত জুম করতে পারবেন। 50x পর্যন্ত জুমে কিন্তু আপনি চলনসই ছবি পাবেন, তারপরে ছবির কোয়ালিটি খারাপ হতে থাকে। এইটা যে শুধু এই স্মার্টফোনে সেটা না, 100x জুমের স্মার্টফোনগুলোতে আসলে 50x এর পরে কোয়ালিটি খারাপ হতে থাকে। তারপরে আমরা ফাইনালি 100x জুমে যে ছবিগুলো দেখেছি সেগুলো দেখেন যথেষ্ট ভালো ছবি পেয়েছি 100x জুমে। ফোনটির AI ভিজুয়ালে বেশ কিছু চমৎকার ইফেক্ট পাবেন। এছাড়াও কিন্তু AI ইরেজারটা যথেষ্ট ভালো কাজ করেছে, অবজেক্ট বেশ ভালোভাবেই রিমুভ করতে পেরেছে। ওয়াইডিংয়ের জন্য এই ফোনে স্পেশাল ফিচার রয়েছে। ক্যামেরায় ফটো অপশন সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিক থেকে উপরের দিকে সোয়াপ করে 85mm বা 100mm দারুণ সব ওয়াইডিং ফটোগ্রাফি করতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতো ফ্রেমও আপনি সিলেক্ট করতে পারবেন। নর্মালি আমরা যখন মেইন ক্যামেরা থেকে আলট্রা ওয়াইড ক্যামেরায় শিফট করি তখন কিন্তু ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের কিন্তু যথেষ্ট ঘাটতি হয়, বাট এই ক্যামেরাটা কিন্তু আমরা যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি। যদিও ডিটেল শার্পনেসের কিছুটা ঘাটতি ছিল মেইন ক্যামেরার তুলনায়, তারপরেও আমরা যথেষ্ট স্যাটিসফাই এর ছবি নিয়ে। ফোনটির ক্যামেরায় আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন। ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখলাম যে ডিটেলস অ্যান্ড শার্পনেস কিন্তু যথেষ্ট ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। ছবির হাইলাইটেড এরিয়া প্লাস শেডিও এরিয়াগুলোকে একই সাথে ভালোভাবে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ ডাইনামিক রেঞ্জটা কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও শ্যুট করা যায়। ফুটেজ মোটামুটি স্টেবল ছিল। রিয়ার ক্যামেরার মতো ফ্রন্ট ক্যামেরা কিন্তু 4K-তে ভিডিও শ্যুট করার সুবিধা রয়েছে। সো আপনি চাইলে শখের বসে এটা দিয়ে ব্লগিংও করতে পারেন। যেহেতু এই ফোনের মেইন ফোকাস হচ্ছে এর ক্যামেরায়, সো আমরা ভেবেছিলাম যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্লার করার একটা সুবিধা থাকবে, আর সেটা হলে হয়তো বা অনেকেই ছোটোখাটো শর্ট ফিল্ম টিম তৈরিও করে ফেলতে পারতো, বাট এই সুবিধাটা কিন্তু এইটাতে নেই।
রিয়ার ক্যামেরার মতো 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস ঠিকঠাক মতোই ধরে রাখতে পেরেছে, তবে ফেসকে একটু স্মুথ করার একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি। সেলফিতে যে পোর্ট্রেট রয়েছে এটা ছবিগুলো আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে, তবে মাঝে মাঝে ক্রিটিক্যাল মোমেন্টে সাবজেক্ট এবং অবজেক্ট কিছুটা মিশে যায়, তবে সেটা খুব ভালো করে নোটিস না করলে আসলে বোঝাও যায় না। লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি, নয়েজ এন্ড গ্রেনের পরিমাণটাও কম এবং ডিটেলস অ্যান্ড শার্পনেসটাও দেখলাম যে ঠিকঠাকই রয়েছে। আর লো লাইট বলেন বা নাইট মোডে যদি আপনি পোর্ট্রেটে ছবি তোলেন তাহলে সেই ছবিগুলো কিন্তু দারুণ লাগবে। ফোনটিতে 6500 মিলিঅ্যাম্পের একটা ব্লু বোল্ট ব্যাটারি রয়েছে, যেটা ম্যাসিভ ব্যাটারি বলতে পারেন। আর ফোনের বক্সে রয়েছে একটা 90 ওয়াটের ফ্লাশ চার্জার। সো পাওয়ার সেকশনটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। সো আমি যখন হেভি ইউজ করছিলাম তখন একদিনেরও কিছু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজে আমার তো অনায়াসে 2 দিন চলে যাচ্ছিল। যদি আমরা ফোনটির আদার্স ফিচারের কথা বলি তাহলে ফোনটির কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সব কিছু আমরা টেস্ট করেছি এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। সো গাইস, এতক্ষণ কথা বললাম ভিভো V60 5G নিয়ে। ফোনটির ভালো মন্দ সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এবারে যদি ফাইনালি বলি যে ফোনটি কাদের জন্য আসলে কেনা ঠিক হবে, যারা হচ্ছে এই বাজেটে এমন একটা অফিসিয়াল ফোন চান যেটা দিয়ে আপনি ছবি তুলবেন, পাশাপাশি ভিডিওগ্রাফি করবেন, বা আপনার মূলত ফোকাস হচ্ছে ক্যামেরাতে, তাদের জন্য কিন্তু এটা একটা রাইট চয়েস হতে পারে। কারণ ক্যামেরাতে তারা কিন্তু অসাধারণ সব ফিচার্স দিয়েছে এবং ছবি তুলে কিন্তু আপনি বেশ মজা পাবেন, এবং এইটা ছবির জন্য আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও রয়েছে, ভিডিওগ্রাফিও রয়েছে। সো এই দিক থেকে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে এইটা কিন্তু আপনি অবশ্যই চয়েস লিস্টে রাখতে পারেন নাম্বার 1-এ। তারপরেও আমরা কিন্তু এর বেশ কিছু উইক পয়েন্ট খুঁজে পেয়েছি, যেমন ডিসপ্লেটা মিনিমাম 2K রেজুলেশনের হওয়া উচিত ছিল। তারপর এখানে যে স্টোরেজের টাইপ দেওয়া হয়েছে এইখানে মাস্ট বি ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। সো এই দুইটা জিনিস যদি ইমপ্রুভ করতো তাহলে কিন্তু এটা একদমই এই বাজেটের মধ্যে পারফেক্ট হতে পারতো। বাই দ্য ওয়ে, ফোনটি সম্পর্কে আপনার অভিমত কি সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।